মধ্যে দিয়ে তাঁর উত্থান। লোকসভা ভোটের মুখে সেই দুর্নীতির অভিযোগেই গারদে অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ সুপ্রিমো। বছর 13 আগের কথা, রাজধানীর বুকে দুর্নীতি বিরোধী আন্দোলন করে দেশ জুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন আন্না হাজারে। প্রবীণ গান্ধীবাদী সমাজকর্মীর পাশে তখন যে কজনকে দেখা যেত তাদের মধ্যে অন্যতম অরবিন্দ কেজরিওয়াল, যিনি আমলার চাকরি ছেড়ে দুর্নীতি বিরোধী আন্দোলনে নেমেছিলেন। দুর্নীতি বিরোধী লড়াইয়ের জন্য পেয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যাগসাইসাই পুরস্কারও। পরবর্তীকালে রাজনৈতিক দল গড়ে এবং দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেও বারে বারে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন ভারতীয় রাজনীতির এই মাফলার ম্যান। এবার দুর্নীতির অভিযোগেই গ্রেপ্তার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা ভোটের মুখে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আবগারি দুর্নীতির মামলায় মোট 9 বার ইডির সমন এড়ান কেজরিওয়াল। বৃহস্পতিবার নবম হাজিরার দিন ইডির দপ্তরে না গিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন আপ প্রধান, যদিও তার রক্ষা কবচের আর্জি খারিজ করে দেয় হাইকোর্ট। এরপর বৃহস্পতিবার রাতেই তাঁর বাড়ি পৌঁছে যায় ইডি। সেখানে 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় কেজরিওয়ালকে। বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইলও। শুক্রবার সকালে দিল্লির রাউজ এভিনিউ আদালতে তোলা হয় কেজরিওয়ালকে। এদিন শুনানিতে 28 পাতার নথি পেশ করে ইডির আইনজীবী দাবি করেন, দুর্নীতির মাস্টার মাইন্ড অরবিন্দ কেজরিওয়াল সরকারি আবগারি নীতির মাধ্যমে কয়েকজনকে আর্থিক সুবিধা পাইয়ে দিয়েছেন। দক্ষিণের লবি থেকে 100 কোটি টাকা ঘুষও চেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। ইডির আইনজীবী আরও অভিযোগ করেন, দুর্নীতি শুধু 100 কোটি টাকা নয়, এর পরিমাণ আরও কয়েক গুণ। এর মধ্যে 45 কোটি টাকা হাওয়ালার মাধ্যমে গোয়ায় পাঠানো হয়েছে। কেজরিওয়ালের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়াল করেন, হেফাজতে চাইলেই হেফাজত পাওয়া যায় না। আগে প্রমাণ করতে হবে কেজরিওয়ালের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, তাকে গ্রেপ্তার করা কেন জরুরি হয়ে উঠল। একই সঙ্গে সিংভি যুক্তি সাজান, যদি আর্থিক তছরূপ হয়েও থাকে তাহলে গ্রেপ্তার করার কি প্রয়োজন? মার্চ মাসেই কেন গ্রেপ্তার করা হলো? বেআইনি আর্থিক লেনদেনের সন্ধানে জিজ্ঞাসাবাদই যথেষ্ট। मैं भारतीय जनता पार्टी को बता दूं कि आप एक अरविंद केजरीवाल को गिरफ्तार कर सकते हैं, लेकिन हजारों अरविंद केजरीवाल दिल्ली की सड़कों पे और देश की सड़कों पे उतरेंगे इस देश के लोकतंत्र को बचाने के लिए। दिल्ली के मुख्यमंत्री अरविंद केजरीवाल को 9 बार जांच एजेंसियों ने नोटिस दिया, समन दिए। वो बार बार अपने आप को कानून से ऊपर समझते रहे। क्या भ्रष्टाचार करोगे और आंखें भी दिखाओगे कि मेरे ऊपर जांच नहीं होनी चाहिए? বৃহস্পতিবার রাতে কেজরিওয়ালের গ্রেপ্তারির পরই এক্স হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করেন প্রাক্তন আপ নেতা কুমার বিশ্বাস। ছবির সঙ্গে একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য পোস্ট করেন তিনি, বাংলায় যার অর্থ, যে যেমন কাজ করবেন তেমনই ফল পাবেন। পোস্টে কুমার বিশ্বাস কারো নাম না লিখলেও ইঙ্গিত যে প্রাক্তন সহযোগী কেজরিওয়ালের দিকেই, তা বুঝতে অনেকেরই অসুবিধা হয়নি। ওয়াকিবহাল মহলের মতে কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে বিরোধী শিবির যেমন এককাট্টা, তেমনি আপ প্রধানের বিরুদ্ধে আসরে নেমেছেন অনেকে। দিল্লি থেকে রাজীব চক্রবর্তী রিপোর্ট, জি 24 ঘন্টা। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র, বিজেপির পক্ষ থেকে রাজর্ষি লাহিড়ী, আম আদমি পার্টির তরফ থেকে অর্ণব মৈত্র, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিপিআইএম এর পক্ষ থেকে প্রদীপ দাশগুপ্ত এবং রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আমি প্রথমে রাজর্ষির কাছেই আসি। রাজর্ষি, হেমন্ত সোরেনের পর অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি এবং ভোটের মুখে দাঁড়িয়ে এই প্রশ্ন তো খুব জোরালোভাবে উঠছে যে বেছে বেছে বিজেপি মুখ্যমন্ত্রী যারা, তাদের টার্গেট করা হচ্ছে এবং নির্বাচনের মুখে যদি 400 পারের কনফিডেন্সই থাকে তাহলে এর কি প্রয়োজন? এটা তো বিজেপি করছে না, প্রথম কথা, এটা ইডি করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে 9খানা সামন পাঠানো হয়েছে একটা লোককে, সে অগ্রাহ্য করেছে। আর আজকে খুব আশ্চর্যভাবে অনেকেই এককাট্টা হয়ে দুর্নীতির বিরুদ্ধে এটা নাকি রাজনৈতিক প্রতিহিংসা বলছে, কংগ্রেসও বলছে। কংগ্রেসের বক্তব্য, অজয় মাকেনের বক্তব্য, র্যাঙ্ক অ্যান্ড ফাইল কংগ্রেস নেতাদের বক্তব্য কী ছিল? কংগ্রেস অভিযোগ করেনি যে হাওলাত থেকে টাকা নিয়ে গোয়াতে কংগ্রেসকে হারানোর জন্য আপ গিয়েছে? এটা কংগ্রেসের অজয় মাকেনের বক্তব্য ছিল না? অজয় মাকেনের বক্তব্য ছিল না যে 350 কোটি টাকা নেওয়া হয়েছে? এখানে ইডি তো আজকে 100 কোটি বলছে, কংগ্রেস তো 350 কোটি টাকা বলেছিল।
আজকে তার পাশে দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বড় আশ্চর্য, যে মমতা বন্দ্যোপাধ্যায় লালু প্রসাদ যাদবকে যে জেলে পাঠিয়েছিল উপেন বিশ্বাস, তাকে নিজের দলে নিয়ে মন্ত্রী শান্তি করে নির্বাচনে দাঁড় করে সততার প্রতীক দেখিয়েছিল, উপেন বিশ্বাস আউট। আজকে মমতা সেই লালুর সঙ্গে আবার হাত মেলাতে চলে গেছে। 2019 সালে যখন রাজীব কুমারকে সিবিআই অ্যারেস্ট করতে এলো এবং কলকাতা পুলিশ তাকে অ্যারেস্ট করতে দিল না, সিবিআইকে অ্যারেস্ট করে নিল, প্রথম ধন্যবাদটা কি জানিয়েছিল? কনগ্রাচুলেশনস, কি স্টেটমেন্ট ছিল অরবিন্দ কেজরিওয়ালের, কনগ্রাচুলেশনস ফর ইয়োর ফাইট ইত্যাদি সমস্ত কিছু বলে। তো দেখুন, দিল্লির কাশি আর কালীঘাটের পিসি এই একই জায়গায় একই সূত্রে বাঁধা। ইডির তদন্ত হবে না, র্যাঙ্ক অ্যান্ড ফাইল প্রত্যেকটা লোক কথা বলেছে এবং চোরে চোরে মাস্তুতো ভাইয়ের যে কথাগুলো আমরা বলেছিলাম, আজকে সমস্ত চোর সেই এক কাঠটা একটা জায়গায় হয়েছে। তদন্ত হচ্ছে, তদন্তের হবে। সিরিয়াস অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আনছে ইডি, এবং এখানে দাঁড়িয়ে রাজর্ষিরা যেটা বলছে যে নোটা সামন অগ্রাহ্য করেছেন অরবিন্দ কেজরিওয়াল। প্রথমে আমি বলি যে এই যে দুর্নীতির কথা ওরা বলছে, 100 কোটি, কেউ বলছে 250 কোটি, কেউ বলছে 1000 কোটি, এদের নেতাদের কোনো ঠিক ঠিকানা নেই। এদের 10টা মুখপাত্রকে আলাদা বলেছে 100 কোটি, আলাদা আলাদা, আমি বলছি দাদা, আমি বলছি এদের 10টা মুখপাত্রকে আলাদা 10টা রুমে রেখে দিন, এদের একটা জনের কথা মিলবে না, কারণ পুরোটাই হচ্ছে একটা বানানো গল্প। এবারে এটা বলছে যে ইডি বলছে, আচ্ছা ইডি আর বিজেপি আলাদা নয়। কেন আমি বলছি, কেন এই অভিযোগটা করছে তার কারণেই বলে দিচ্ছি। আপনি দেখবেন কার বাড়িতে কবে রেড হবে, কবে ইডি যাবে, কবে সিবিআই যাবে, কবে সে অ্যারেস্ট হবে, এই সমস্ত তথ্যগুলো কিন্তু আমরা বিজেপি নেতাদের থেকে ইডি সিবিআইয়ের আগে পেয়ে যাই। অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে কবে সমন পাঠাবে সেটা কিন্তু দিল্লির পার্টি অফিস থেকে বিজেপির মুখপাত্ররা বসে অনেক আগে বলে দিয়েছিলেন। তাহলে আমি বলে দিই, সম্বিত পাত্র স্টেটমেন্ট আছে যে ইসকে বাদ অরবিন্দ কেজরিওয়াল, সামন যখন করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে আমি যেটা এক এক করে করছেন না। সুপ্রিম কোর্ট কেন আমি এক এক করে বলছি, আমি এক এক করে সুপ্রিম কোর্টে পিটিশন না, সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়াল পিটিশন উইথড্র করেছে 7 ঘন্টা আগে, হ্যাঁ কি না? না আমি আপনাকে বলছি 7 ঘন্টা আগে অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্টে পিটিশন উইথড্র করেছে, হ্যাঁ কি না? দিল্লি করেছে। আমি এক এক করে বলছি, দাঁড়ান না, রেখে যাচ্ছেন কেন? এখন না, রেখে যাওয়ার কিছু নয়। আমি বলছি, আপনার সময় তো আমি একটা কথাও বলিনি, তো আমাকে বলতে দিন। এইবারে এই যে এরা বলছে চোরে চোরে মাস্তুতো ভাই, এই মাস্তুতো ভাইয়ের কেসটা কি এটা একটু বুঝিয়ে দিই। যেটা দাদা বললেন, ওনাকে সম্মান জানিয়েই বলছি, তাপস রায়কে বলেছিল মানে চোরের বাড়িতে ইডি গেছে, তাতে সমস্যা কি? শুভেন্দু অধিকারী বলেছিল না, জানেন দেখুন, আপনাকে তো আমি ডিস্টার্ব করিনি। আবার সেই তাপস রায়কেই পাশে বসিয়ে শুভেন্দু অধিকারী কানে কানে বলছিল চোরে চোরে মাস্তুতো ভাই, দুজন এখন বিজেপিতে, আর কোনো চিন্তা নেই, দুজনেই শিবের গাজন গাই। তো এখন প্রশ্নটা হচ্ছে, এনারা বলছেন বিজেপি করছে না, ইডি করছে। আপনাদের আজকে এটা বুঝতে হবে যে দেশে এখন নরেন্দ্র মোদী সাহেবের 3 জন অ্যালায়েন্স পার্টনার আছে, একটা হচ্ছে ইডি, একটা হচ্ছে সিবিআই এবং আর একটা হচ্ছে আইটি। এইবার এই 3টে জিনিসের মধ্যে যে কোনো একটা বিরোধীদের বাড়িতে পাঠানো হচ্ছে। আমি ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, ওনারা যে অভিযোগ করছেন তার তথ্য কোথায়? এটা হলফ করে বলতে পারবেন? আমি আপনাকে বলে দিচ্ছি, কথা বলতে দাও, আমি ওনাকে বলে দিচ্ছি কেন উনি বেল পেলেন না। এটার কারণটা হচ্ছে, এটা খুব বড় প্রশ্ন যে ভাই তোমরা যখন কিছু করোনি তাহলে বেল পাচ্ছ না কেন? করাপশনের ক্ষেত্রে দুটো অ্যাক্ট হয়, একটা হচ্ছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট PMLA, আর একটা হচ্ছে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট। যদি আপনার দুর্নীতি হয় তাহলে আপনি প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টও তো করতে পারেন। বিরোধীদের ক্ষেত্রে দেখে নিন, PMLA মামলা করা হচ্ছে, যেখানে কিন্তু বেল পাওয়াটা নেক্সট টু ইম্পসিবল। এবং এটা আমি বলছি না, এটা আমি বলছি না, এটা আমি বলছি না। এইবারে দাঁড়ান, আমি লাস্ট লাইনটা দিয়ে দিচ্ছি। যদি কিছু দুর্নীতি হয়ে থাকতো, সিবিআই এবং ইডি, আমি বলছি সামান এড়াননি, এইটা ভুল কথা, সামান এড়াননি। যতবার ওনাকে সামান করা হয়েছে, 9 বার অরবিন্দ কেজরিওয়াল ছাড়া আরেকটা নেতার নাম বলুন যে ইডি কে চিঠি লিখে উত্তর দিয়েছে। কংগ্রেস অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়াচ্ছে, সলিডারিটি দেখাচ্ছে আম আদমি পার্টিকে, কিন্তু যেটা একটু আগে রাজর্ষি বলছিল যে এই আম আদমি পার্টির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কি কংগ্রেসও করেনি? আচ্ছা, দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন করতে গেলে তাহলে পুরো অভিযোগটা আমরা একটু শুনি। সেই অভিযোগটা যেটা বলা হয়েছিল যে পাঞ্জাবে এবং গোয়াতে নাকি, এবং এটা পরবর্তীকালে আজকে ইডি নিজেও সেই কথাটা বলেছে, পাঞ্জাবে এবং ইডিতে নাকি এই টাকাগুলো কিকব্যাক হিসেবে এসছে। আমাকে একটা কথা বলে তো, আমি জাস্ট একটা খুব সহজ সাধারণ প্রশ্ন করি, রাজ্যের নির্বাচন বা এই বিধানসভার নির্বাচনটা কে কন্ডাক্ট করে? ইলেকশন কমিশন করে। ইলেকশন কমিশনের আওতায় থাকাকালীন এই টাকাটার মানি ট্রেলটা আটকানো গেল না কেন? 1 নম্বর। 2 নম্বর কথাটা, এবার যে
এবার যে প্রশ্নটা নিয়ে আমরা এখানে আলোচনাটা করছি, দুর্নীতি হয়েছে কি হয়নি এগুলো নিয়ে অবশ্যই সবার জন্য সমান আইন থাকা উচিত, অ্যাবসলিউটলি থাকা উচিত। আমি জাস্ট কতগুলো নাম বলি। অরবিন্দ ফার্মার একজন ডিরেক্টর আছেন, তার নামটা হচ্ছে পি শরৎচন্দ্র রেড্ডি। তিনি এই মামলাতে অন্যতম রাজসাক্ষী এবং এটাই তার একমাত্র প্রমাণ, মানে একমাত্র পরিচিতি না। যে ইলেকটোরাল বন্ড বিক্রি হয়েছে তার ভেতরে এই ভদ্রলোক মাত্র 35 কোটি টাকা বিজেপিকে দিয়েছে। তাহলে তুমি ভাবতে পারছো সমস্যাটা কোথায়? আইন সবার জন্য সমান হওয়া উচিত। এটা যেন না হয় যে অশোক চৌহান আর অজিত পাওয়ারকে, যাকে দুর্নীতিগ্রস্ত আমি বা রাজস্বী বা তুমি বলনি, আমরা তো খুব সাধারণ মানুষ, প্রধানমন্ত্রী বলেছে, প্রধানমন্ত্রী না প্রধানমন্ত্রী বলেছেন যে কনরাড সাংমাকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী জনসভা থেকে বলেছে ভারতবর্ষের দুর্নীতিগ্রস্ততম মুখ্যমন্ত্রী, সে এখন এনডিএ পার্টনার। তার পাশাপাশি আম আদমি পার্টি যিনি বক্তা হইতো অ্যাবসলিউটলি বললেন যে একটা জিনিস আমরা সবাই জানি, স্বয়ং তাপস রায় বলেছিলেন সুদীপ ব্যানার্জি নাকি ইডিকে তার বাড়িতে পাঠিয়েছে, তার মানে ইডিকে বাড়িতে পাঠানো যায়। সে কত ক্ষমতা সুদীপ ব্যানার্জির আছে নাকি বিজেপির আছে আমি সেই প্রশ্নে যাচ্ছি না, ইডিকে প্রভাবিত করা যায় এটা আমি বলি, যেটা বিজেপির নেতারা বলেছে। এখন হয় তাপস রায়কে ক্ষমা চাইতে হবে, নয়তো তাপস রায় এই কথাটাকে আমরা মান্যতা দেবো। আমি আসবো প্লিজ রাজ্যের বাইরে একটু বেরো। আজকে আমরা আলোচনা করছি অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে। আমি একটু কৃষাণুর কাছে আসি। কৃষাণু, না দেখো, প্রবলেমটা হচ্ছে যে আমরা তো প্রথম দিন থেকে বলছিলাম যে বিজেপির 3 জামাই আইটি, ইডি, সিবিআই, এবং সেই দিন অনেক কিছুভাবে এই আমাদের এই অভিযোগটাকে খাটো করা হচ্ছিল। শুধু বিজেপি নয়, আজকে আমাদের বিরুদ্ধে যারাই যেই রাজনৈতিক দলগুলো বাংলার মাটিতে আছে, প্রতিনিয়ত আমরা ডিবেটে আসি, প্রায় সন্ধেবেলায় আসি, তারা এইগুলোকে বলে এই কোর্ট মনিটর হচ্ছে, এই হচ্ছে। আমরা সেই দিনও বলেছিলাম যে কোর্টের একটা বড় অংশ এখানে কম্প্রোমাইজড, মিডিয়ার একটা বড় অংশ কম্প্রোমাইজড, এবং আজকের দিনেও আমরা যদি দেখি যেই পার্টিটা বলছে যে তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা শুধু নয়, তারা 4 ভাগের 3 ভাগ আসন পাবেন, তারা এত ডেসপারেট কেন? তার কারণ হচ্ছে আজকে 10 বছর মোদির অপদার্থ সরকারের খতিয়ান দেওয়ার সময় মানুষ প্রশ্ন করছে, বিরোধী দলের প্রত্যেকটি প্রতিনিধি, প্রত্যেকটি মুখপাত্র টিভির মাধ্যমে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এসে প্রশ্ন করবে এই মোদির অপদার্থ সরকারকে, প্রত্যেকটি কেন্দ্রীয় পলিসি গত 10 বছরে। কিন্তু সেইটাকে ডাইভার্ট করার জন্য কখনো সিএ, কখনো অন্য কোনো ইস্যু, এবং কখনো এই ইডি সিবিআইয়ের তৎপরতা, কখনো কাউকে একটা হাই প্রোফাইল অ্যারেস্ট, এইগুলো কেন কি? তাহলে প্রশ্ন না হয়। কিন্তু এই যে মূর্খের স্বর্গে তারা বাস করছেন না, আমরা এটা প্রথম দিন থেকে বলছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক এই রাজ্যের এই অধীর কংগ্রেস, বাংলা কংগ্রেস এবং কিছু বামপন্থীরা সেই দিন কিন্তু এই আমাদের বিরুদ্ধে এই আক্রমণগুলোকে সুন্দরভাবে তাদের রাজনৈতিক মানে অপরচুনিটি হিসেবে ব্যবহার করেছিলেন। আমরা সেই দিনও বলেছি যে যা কেরালার মাটিতে যেটা সিপিএমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তার মেয়েকে শিখণ্ডি খাড়া করে যেই সব অভিযোগগুলো আসছে, এইগুলো সব জায়গায় একটা স্বৈরতান্ত্রিক চিন্তাভাবনা থেকে আসছে। এবং এখানে একটা কথা শুধু যুক্ত করি, এই যে পিএমএল একটা যিনি আম আদমি পার্টির প্রতিনিধি বললেন, এটা তো সত্যি যে আজকে পিএমএলএ অ্যাক্টে কারুর বেল পাওয়া প্র্যাকটিক্যালি ইম্পসিবল। এবং এটা কি ইডি 2022 সালে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিল যে পার্লামেন্ট আমাদের এই অধিকার দিয়েছে। অন্যান্য কেসে আমরা জানি, আমরা এতদিন বলতাম ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি, কিন্তু পিএমএলএ অ্যাক্ট হলে গিল্টি আনটিল প্রুভেন ইনোসেন্ট হয়ে যাচ্ছে, মানে বেনিফিট অফ ডাউট অ্যাকিউজের দিকে যাচ্ছে না, কারোর অধিকার নেই। এই জন্য গত 3 দিন আগে সুপ্রিম কোর্টের বিচারক বলতে বাধ্য হয়েছেন যে এরকম কোন চার্জ ছাড়া, কোন চার্জ গঠনে ছাড়া যদি মানুষকে পিএমএলএ অ্যাক্টে বছরের পর বছর আটকে রাখা হয়, তাহলে কোর্ট কিন্তু কগনিজেন্স নিতে বাধ্য হবে। এবারে বিষয় হচ্ছে যে এক হচ্ছে কৃষাণু বাবু বললেন কিছু কথা বাংলার প্রেক্ষিতে, সেটা পরে আসবো, ওটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না। কিন্তু মূল কথা হচ্ছে যে রাম মন্দিরের এজেন্ডা ক্লিক করলো না, সিএ ক্লিক করলো না। খবরে প্রকাশ ব্রিটিশ জামানার থেকেও আমাদের ভারতবর্ষের আর্থিক অসাম্য এখনো বেশি। উনি হাসতেই পারেন, কারণ ভারতবর্ষের এই ঘটনা থেকে বিজেপি নেতারা হাসছেই। এবং এর ফলে এখন ধরে ধরে এই যে বলছিল না ইন্ডিয়া ব্লকটা কি খায় না মাথায় দেয়, হেমন্ত সোরেন অ্যারেস্ট হলো। ইন্ডিয়া ব্লকটা কি খায় না মাথায় দেয়, অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হলো।
ওরা বলছিল যে অরবিন্দ ফার্মার ডিরেক্টর শরৎচন্দ্র রেড্ডির কথা, একদম নির্দিষ্ট করছি, আমার কাছে তথ্য আছে। আর্থিক তথ্যবিদ্যায় 2022-এর 10 নভেম্বর অ্যারেস্ট করেছিল এনফোর্সমেন্ট, তার 5 দিনের মাথায় 5 কোটি টাকার বন্ড কেনে, 2023 সালের মে মাসে জামিন পায়, জুন মাসে ক্ষমার আবেদন করে, নভেম্বর মাসে 25 কোটি টাকার বন্ড কেনে। একদম সমস্ত বন্ডটা কিনেছিল বিজেপি, বলতে হবে তো, আমার কাছে পুরো তথ্য আছে। এটা 1 নম্বর কথা, বিজেপিকে উত্তর দিতে হবে। 2 নম্বর কথা, কৃষ্ণবাবু বললেন আমরা তো বিশ্বাস করতে চাই নির্দিষ্ট করে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে পশ্চিমবঙ্গের সবকটা রাজনৈতিক দল। এখন তাপস রায় যদি বিজেপিতে চলে যায়, এটা আমরা কি করতে পারি বলুন তো? আমি যদি তাপস রায়কে ভরসা করতাম বা সুদীপ বন্দ্যোপাধ্যায়, যে কোনো একটা লোককে তো ভরসা করবো তৃণমূলের, কেন ভরসা করতে আসলে ভরসা করতে পারছি না। যে তাপস রায়ের বাড়িতে ইডি গেল, আজকে এই কথাটা আসবে, যে তাপস রায়ের বাড়িতে ইডি গেল, রাজর্ষি, আমি শুভময়দার কাছে যাওয়ার আগে আমি আন্না হাজারের বক্তব্য শোনাবো। मुझे बहुत दुख हुआ कि अरविंद केजरीवाल जैसे आदमी जो मेरे साथ काम करता था और शराब के बारे में हम लोग आवाज उठाया था, आज वो शराब नीति बना रहा है, जिसका मुझे दुख हुआ। लेकिन करेगा क्या, सत्ता के सामने कुछ नहीं कर सकता। आखिर उसको जो अरेस्ट किया गया, अटक हुआ, वो उनकी कृति से हुआ। हम ये बातें नहीं करते तो अटक होने का कोई संभव नहीं था। तो जो अटक हुआ है, अभी कानून के तौर पर जो होगा वो होगा। আমি শুভময়দার কাছে আসবো। শুভময়দা, আন্না হাজারে থেকে শুরু করে কুমার বিশ্বাসের বক্তব্য আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, একবারে যে ভদ্রলোক 2006 রমন ম্যাগসাইসে অ্যাওয়ার্ড পেলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে, তিনি আজকে যখন জেলে যাচ্ছেন তখন এই প্রশ্নগুলো উঠবে। এবং ভারতের আইন ব্যবস্থাকে তো সম্পূর্ণ অস্বীকার করা যায় না। 9 বার ডাক পেয়েছেন, যাননি। এবং অরবিন্দ কেজরিওয়াল অত্যন্ত বুদ্ধিমান মানুষ, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তিনি যদি এই ধরনের কোনো একটা গোলমালে জড়িয়েও থাকেন, সেটা তার হয়তো ব্যক্তি কারণে করেননি। রাজনৈতিক দলের তাদের যে টাকা পয়সা আসা এবং যে নিয়ে আলোচনা তো গোটা ভারতবর্ষেই চলছে, ইলেকটোরাল বন্ডের মাধ্যমেই হোক বা অন্য যে কোনো পদ্ধতিতে, যে ধরনের কর্পোরেটের সঙ্গে এই রাজনৈতিক দলের যে সম্পর্ক এবং তার মাধ্যমে যেটাকে আমরা ক্রোনি ক্যাপিটালিজম বলি বা বন্ধুত্বপূর্ণ পুঁজি বলি আর কি, সেই জায়গাটি ভারতের রাজনীতিতে আছে এবং সেই গণতন্ত্রে একটা মুশকিল করছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করেছেন, সেটা হচ্ছে 400 আসন তো পেয়ে যেতই, তাহলে এত কিছু ঘটছে কেন? তার একটা কারণ হচ্ছে, আমি যা বলছি তা কিন্তু রাজনৈতিক নেতাদের মতন সবসময় সত্যি নয়, ভুল হতে পারে, আমি এদিক ওদিক পড়ে বলছি। সেটা হচ্ছে, তাহলে কি সত্যিকারের বিজেপির মনে হচ্ছে যে আসন সংখ্যা কিছু কম পড়তে পারে? এবং আসন সংখ্যা কম পড়তে চাইলে কিন্তু সেই জায়গায় সবসময় অরবিন্দ কেজরিওয়াল যদি জেলে যান সব থেকে সুবিধে। এবং একই ঘটনা যদি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে, কারণ বিজেপির আসন কমে গিয়ে যদি কংগ্রেস বা সিপিএম আসন বেশি পেয়ে যায়, সেক্ষেত্রে বিজেপির যে অসুবিধে তার চেয়ে অনেক কম অসুবিধে যদি বিজেপির আসন কমে গিয়ে আম আদমি পার্টি বা তৃণমূল কংগ্রেস অনেক বেশি আসন পায়। সুতরাং সেই যে রাজনৈতিক আলোচনা, সেই যে রাজনৈতিক ষড়যন্ত্র তত্ত্ব ভুল হতেই পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে ঘটনাগুলো দেখছি সেটা কিন্তু একেবারে হিসেবের সঙ্গে মিলতে পারে। অর্থাৎ বিজেপির যদি পরীক্ষার আগের রাতে যে খুব ভালো ফল করবে, যে ছেলেটি অঙ্কে 100 পাবে, ভারতে 400-র ওপর আসন পাবে, তাও তার মাঝে মাঝে একটুখানি টেনশন হয় যে সত্যি অঙ্কে 100 পাবো তো, হাতের লেখাটা ভালো হবে তো, সিলি মিস্টেক হয়ে যাবে না তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যদি সামান্য আত্মবিশ্বাসের অভাব থাকে, খারাপ না, অধিক আত্মবিশ্বাসে তো আসন কমে যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে কৌশলগতভাবে বিজেপির এই কৌশল অবশ্যই একেবারে সঠিক। 400-র ওপর আসন যদি নাও বা পাওয়া যায়, তাহলে এমন লোককে আসনটা পাইয়ে দাও যাদেরকে খুব সহজে নিয়ন্ত্রণ করা যাবে, অন্তত সিপিএম বা কংগ্রেসের থেকে বেটার নিয়ন্ত্রণ করা যাবে। আমার মনে হয় এই রাজনৈতিক ধারার ক্ষেত্রে বিজেপির এই রাজনৈতিক কৌশল সঠিক। পশ্চিমবঙ্গে সুবিধে পাবে তৃণমূল কংগ্রেস, তারা দেখাতে পারবে উদাহরণ দিয়ে যে অরবিন্দ কেজরিওয়ালের মতো একটা মানুষকে যদি এইভাবে ইডি সিবিআই ধরে নিয়ে যায়, তাহলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগ অবশ্যই লঘু হচ্ছে। ফলে এই মুহূর্তের পরিস্থিতি, কংগ্রেস সিপিএম যতই রেগে যান, বিজেপি, আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে সবচেয়ে সুবিধাজনক সময় এই লোকসভা নির্বাচনের আগে। আমি শুধু খুব সংক্ষেপে, অর্ণব তোমার কাছে খুব সংক্ষিপ্ত উত্তর চাইবো দুটো জায়গা।
এক হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে অরবিন্দ কেজরিওয়ালের উত্থান, সেখানে দুর্নীতির অভিযোগে গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, এবং এটা কিন্তু প্রথম গ্রেফতারি নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখনও যেটা তোমাদের দলের তরফ থেকে বলা হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালই মুখ্যমন্ত্রী থাকবেন, হেফাজতে থাকা অবস্থায় মুখ্যমন্ত্রী, সরকার চালাবেন তিনি। প্রথমেই আপনি আমাকে বলি যে মুখ্যমন্ত্রী দিল্লির অরবিন্দ কেজরিওয়াল ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন, এবং উনি জেল থেকেই সরকার চালাবেন। কেন? তার কারণ হচ্ছে বিপ্লব করে জেলে যাননি, দুর্নীতির অভিযোগে জেলে গেছেন, এটা মাথায় রাখতে হবে। দুর্নীতির অভিযোগ দিল্লির মানুষ কি ডিজার্ভ করেন? দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আমি দিল্লির মানুষের পরিচয় তুলে দিচ্ছি, জেলে গেছেন, গ্রেফতার হয়েছেন, তার মুখ্যমন্ত্রী তো দিল্লির মানুষ ডিজার্ভ করেন। আমি তুলে দিচ্ছি। এক হচ্ছে আপনাকে দুর্নীতির অভিযুক্ত করা, আর দুর্নীতি করার মধ্যে কি অন্তর আপনি খুঁজে পান না, আমাকে সেটা বলে দিন। যে আমি আপনাকে অভিযোগ করে দিলাম যে ওই ব্যক্তিটি চোর, তার মানে হচ্ছে তার মানে যদি আজকে যখন আমরা বলছি ফ্যাসিবাদী সরকার, নরেন্দ্র মোদী কি ইস্তফা দিয়ে দিচ্ছেন? অভিযোগ তো আমরাও করছি, তাতে কি হয়েছে? উনি দোকান কাটা হয়ে বসে আছেন। এবার এইখানে গল্পটা কি হয়েছে, এখানে আমি আপনাকে বলি, দিল্লির মানুষের কাছে যখন বিভিন্ন চ্যানেলরাও গেছিল, আমাদের দলের তরফ থেকেও কিন্তু সার্ভে করা হয়েছে, এবং চ্যানেলদের সার্ভে এবং আমাদের দলের প্রত্যেকটা সার্ভে দেখিয়েছে দিল্লির মানুষ বুঝতে পেরে, দিল্লির মানুষ বলছে না কেজরিওয়াল কাজ করছে, মোদি আটকাচ্ছে। আমি বলছি না, চ্যানেলের সার্ভেতে আছে মোদি কাজ করছে, দিচ্ছে না, আটকাচ্ছে। বিজেপি দিল্লির 7টা লোকসভা যেতে 2015 সালে পরিসংখ্যানে যাবেন না, 2013 হারিয়েছে, 2015 হারিয়েছে, 2020 হারিয়েছে, বলছি তো সেটা মেটাতে পারছে না। বলছি শুনুন না, সেটা ধৈর্য ধরুন না। 2014-তে বিজেপি 7টা লোকসভা জিতেছে, অরবিন্দ কেজরিওয়াল সরকার তৈরি করেছে। 2019-এ আবার বিজেপি লোকসভা জিতে নিয়েছে, উনি সেখানে শূন্য হয়েছেন লোকসভাতে, কিন্তু এখানে আবার তারপরের বছর 2020-তে সরকার তো চেতে। দিল্লির লোক কি বলছে আমরা খুব ভালো জানি। অভিযুক্ত হেমন্ত সোরেনও ছিলেন, কিন্তু একটা দৃষ্টিকটুর ব্যাপার আছে। এটা হচ্ছে কোন ব্যাপারটা বলতো মৌপিয়াদি? 1975 সালে যখন এলাহাবাদ হাইকোর্ট ইন্দিরা গান্ধীকে অভিযুক্ত করলেন, ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি চালিয়ে দিলেন যাতে তাকে প্রধানমন্ত্রীত্বের পদ থেকে ছাড়তে না হয়। ডিকে বড়ুয়া সেই সময় ইন্দিরা গান্ধীকে এবং সঞ্জয় গান্ধীর সামনে দাঁড়িয়ে পুপুল জায়কার বলছেন, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড, তার আবার বায়োগ্রাফিতে যে ডিকে বড়ুয়া বলছেন যে কিছুদিনের জন্য আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে নিচ্ছি, আপনি অভিযুক্ত থেকে সরে গেলে পরে আপনি আবার এসে প্রধানমন্ত্রী হবেন। ইন্দিরা গান্ধী সেটা ছাড়তে পারেনি। যাই হোক, বাদ দাও সে কথাটা। শুভময়দা বললেন, খুব সুন্দর বললেন, অঙ্কের কথা বলে অঙ্কের গল্প বলে গল্পের গরুটা গাছে কেন, একেবারে ডাইরেক্ট মঙ্গলে পাঠিয়ে দিলেন যে এবার বিজেপি নাকি তাহলে পরে সেটিং তত্ত্ব উনি একটা খাড়া করে দিলেন, বেশ একটা সুন্দর সেটিং ফেটিং। কিন্তু যাই হোক, রাহুল গান্ধী এবং কেরালাতে কংগ্রেসের বিরোধী দলনেতা VD সতীশম কি বলছে এক্ষুনি দেখে নিতে পারো। যে বিজেপি, উনিও তো বললেন অনেক তৃণমূলের সাথে সেটিং ফেটিং এর কথা, রাহুল গান্ধী বলছে যে বিজেপির সাথে নাকি CPM এর সেটিং আছে, তাই জন্য নাকি আমরা বিজয়নের মেয়েকে ধরছি না, এই একই অভিযুক্ত। এটা মানে রাহুল গান্ধী বলছে। তো আমি জানি না অভিষেক দা বড় নেতা না রাহুল গান্ধী বড় নেতা, বা উনি কত বড় নেতা, এটাই হচ্ছে ঘাটা গোল করে ভারতবর্ষ জুড়ে। ওখানে হচ্ছে দোস্তি, এখানে কুস্তি, আবার ওই জায়গায় দোস্তি। ঘাটা ঘোট বলো, ইন্ডি জোট বলো, সেটাকে তো আবার এই গ্রেফতারি দিয়ে আবার একটা সুতোয় বেঁধে দিলে। না, কোনো সুতোয় বাঁধেনি। আর আমি শুধু এক লাইন জবাবটা দিয়ে দিই। টোটাল বারবার করে ইলেকটোরাল বন্ড নিয়ে অনেক করছে। টোটাল ইলেকটোরাল বন্ড হচ্ছে 20,000 কোটি টাকার, তার মধ্যে থেকে 6,000 কোটি টাকা বিজেপি পেয়েছে, বিজেপির 303টা পার্লামেন্টেরিয়ান, আর বাকি 14,000 কোটি টাকা, মানে 6,000-এর ডবলের থেকে আরো বেশি, 14,000 কোটি টাকা কম্বাইন্ড অপোজিশন মাত্র 240টা এমপি নিয়ে। তো যারা কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বাকি বিভিন্ন লোকেরা যারা পেয়েছে, পার্লামেন্টেরিয়ান হিসেব করলে পরে যেখানে আমাদের 20 আর কংগ্রেসের 63, 50, বিভিন্ন লোকে কারুর 75, আবার শুধু তাই নয়, আবার একজন নিয়েছে, নিয়ে আবার ঘুরপথে বলছে বাবা তুই নে এটা, এ ওকে দিচ্ছে, ও তাকে দিচ্ছে, করে এরকম ভাবে সুন্দরভাবে হাত ধরাধরি করে আয় তবে সহচরী, হাতে হাতে চুরি করি, এরকম খেলা খেলে যাচ্ছে, আর বলছে আমরা নাকি এতে অভিযুক্ত। আমি আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে নিতে হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, 28শে মার্চ পর্যন্ত ইডি হেফাজত অরবিন্দ কেজরিওয়ালের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজীব। একদমই, দেখো অরবিন্দ কেজরিওয়ালের কি হবে, তার ভবিষ্যৎ কি, এই নিয়ে কিন্তু অপেক্ষা ছিল এবং দীর্ঘ সময় অপেক্ষা চলছিল। বিচারক দুপক্ষের বক্তব্য শুনেছেন এবং শেষ পর্যন্ত বিচারক তার নির্দেশ দিলেন
28শে মার্চ পর্যন্ত অর্থাৎ 6 দিনের জন্য অরবিন্দ কেজরিওয়াল ইডি হেফাজতে থাকবেন। অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল আগামী 6 দিন থাকবেন দিল্লির ইডির সদর দপ্তরে, সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি। ইডির তরফ থেকে 10 দিন হেফাজত চাওয়া হয়েছিল এবং যে আবগারি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত 10 দিনের পরিবর্তে 6 দিন তাকে হেফাজতে পাঠিয়েছে। রাজীব, খুব সংক্ষেপে তোমার কাছে জানার চেষ্টা করবো যে ইডির তরফ থেকে ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, যার উপর দাঁড়িয়ে তাকে 6 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। দেখো, ইডির তরফ থেকে যে অভিযোগ আনা হয়েছে সেটি এক কথায় বলা যেতে পারে বিস্তর অভিযোগ। ইডির বলছে যে এই আবগারি দুর্নীতি মামলা, যেটি দুর্নীতি হয়েছে, যেখানে আম আদমি পার্টি ঘুরপথে 100 কোটি টাকা চেয়েছে, ঘুষ নিয়েছে এবং 45 কোটি টাকা তারা গোয়ার হাওয়ালার মাধ্যমে পাঠিয়েছে দক্ষিণ লবি থেকে। এই পুরো কর্মকাণ্ড হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের মস্তিষ্ক থেকে, অর্থাৎ তিনি মস্তিষ্ক খাটিয়েছেন, তার মস্তিষ্ক প্রসূত এই ঘটনা, এবং দুর্নীতির কিংপিন বলা যেতে পারে, মাস্টার মাইন্ড বলা যেতে পারে, তাকেই করা হচ্ছে। এবং ব্যক্তিগতভাবে তিনি অনেককে আর্থিক সুবিধা পাইয়ে দিয়েছেন। মূলত অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আজকে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু এই অভিযোগগুলোই করেছেন রাউজ অ্যাভিনিউ আদালতে, এবং তার প্রেক্ষিতে উভয় পক্ষের বক্তব্য শোনার পর দীর্ঘক্ষণ রায়দান স্থগিত রাখা হয়েছিল এবং এই মাত্র রায় দেওয়া হলো, যেখানে বলা হলো আগামী 28শে মার্চ পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এখন দেখার এই হেফাজতে থাকা এবং পরবর্তীতে আদালতে আবার তার হাজির হওয়া, এই সমূহ সময়টাতে তিনি মুখ্যমন্ত্রী হিসেবেই কাজ চালিয়ে যান কিনা, বা আম আদমি পার্টি তাদের পরবর্তী কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে আনে কিনা। দল কিন্তু জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী হিসেবেই কাজ চালিয়ে যাবেন অরবিন্দ কেজরিওয়াল। রাজীব, ধন্যবাদ। রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। আমি আসবো অর্ণবের কাছে। অর্ণব, 6 দিনের ইডি হেফাজতের নির্দেশ অরবিন্দ কেজরিওয়ালের। দেখুন, মাননীয় আদালত যখন বলেছে সেটা তো মানতেই হবে। তবে আমি দুটো জিনিস বলি। এক হচ্ছে যে 100 কোটি টাকা যে কিকব্যাকের কথা বারবার বলা হচ্ছে না, কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট এটাকে প্রত্যাখ্যান করেছে এবং ভার্ডিক্টে লেখা ছিল যে এই যে 100 কোটি টাকার যে কিকব্যাক ইজ এ ম্যাটার অফ ডিবেট। আমি বলছি না, সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে এটা লিখিত আছে, অর্ডারে আছে। তাহলে যেটা ম্যাটার অফ ডিবেট, আবার ইডি সেই তত্ত্বটাকেই সাজিয়েছে, নতুন গল্প বানিয়েছে। কারণ আর তো কিছু পাচ্ছে না, এটা কিছু তো করতে হবে। করে সেটাই কোর্টের সামনে নিয়ে গিয়ে বলেছে যে দেখুন, আমরা তদন্তের জন্য সময় চাইছি। যদি আপনাকে তদন্ত করতেই হতো, একজন সিটিং চিফ মিনিস্টার, যদি আপনার তদন্তটাই উদ্দেশ্য হতো, আপনি কি তদন্ত করতে পারতেন না? বাড়িকে তো জেরা করছিলেন, কালকে করতেন বাড়িকে জেরা, কিন্তু না, আপনার গ্রেফতারিটা হচ্ছে উদ্দেশ্য। কেন? যাতে বিজেপি চেঁচিয়ে বলতে পারে দেখো চুরি করেছে। আর একটা জিনিস আমি জাস্ট আপনার ট্রিভিয়ার জন্য জানিয়ে রাখি, একটা জিনিসের সাথে আমি ইডির সাথে একমত। অরবিন্দ কেজরিওয়াল কিছু মানুষকে আর্থিক সুবিধা পাইয়ে দিয়েছে, যেমন 200 ইউনিট বিদ্যুতের বিল, যেমন সরকারি বিশ্বমানের হাসপাতাল, সরকারি বিশ্বমানের স্কুল, ওখানকার জনগণ কিন্তু যথেষ্ট আর্থিক সুবিধা পেয়েছে। বেল ডিনাইড, দেয়ার ইজ এনাফ এভিডেন্স এগেইনস্ট কেজরিওয়াল, এটা হচ্ছে কোর্টের বক্তব্য। সুপ্রিম কোর্টের ওপরে গিয়ে আবার কোন কোর্ট আছে, আন্তর্জাতিক কোর্টে গিয়ে কথাটা বলেছে কিনা আমার জানা নেই। যে এক্ষুনি বললেন সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিয়েছে, তারপরেও তাহলে বলতে হবে অভিষেক মানু সিংভি বড়ই অপদার্থ একটা উকিল, যে এখনো লড়তে পারছে না কোনো রকমভাবে, বা যে উকিলই থাকবে কেউই কোনো রকমভাবে উঠতে পারছে না। তাই এটা তাদের উকিলকে বলা উচিত, এটা বিজেপিকে গাল দিয়ে লাভ নেই। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, তারপরে উনি বেল পাচ্ছেন না। আমি জানি এটা কী ধরনের কেস বা কোন কেসের রেফারেন্সে উনি বলছেন, কারণ ওরা তো আবার ওই শাহজাহানের মতন বলে দেয় না যে না কোর্টের তো নির্দেশিকা মান ছিল না, সেটা বলুন। ওই শাহজাহান মার্কা গল্প করবেন না যে শাহজাহানকে অ্যারেস্ট করতে পারছে না, কোর্ট বলে দিয়েছে এখন আমরা সবাই অ্যারেস্ট করতে পারবো, অমনি অ্যারেস্ট হয়ে গেল। তো এই ধরনের বোকা বোকা লজিক তো আমরা দেখেছি, ওই পার্থকেষ্ট বাঘ টাগ অমুক তমুক। তো এটা ওই ধরনের কথা, এটা নতুন কোনো কথা নয়। আমি একটু তার আগে দেখাবো কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে এককাট্টা বিরোধীরা। সোশ্যাল মিডিয়ায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে কমিশনে নালিশ বাম, কংগ্রেস, তৃণমূলের। লোকসভা ভোটে সব রাজ্যে ইন্ডিয়া জোট হয়নি, অনেক রাজ্যে আবার ইন্ডিয়া জোটের শরিকরাই একে অপরের মূল প্রতিপক্ষ। তবে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি এবং তাকে কেন্দ্র করে বিজেপি বিরোধিতার প্রশ্নে ফের এককাট্টা বাম, কংগ্রেস, তৃণমূলের মতো দলগুলি। কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদ জানিয়ে শুক্রবারই এক স্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল নেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, জনগণের দ্বারা নির্বাচিত দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের তীব্র নিন্দা জানাই। আমি সুনিতা কেজরিওয়ালের সঙ্গে কথা বলেছি, ওর পাশে থাকার কথাও জানিয়েছি। ইডি সিবিআইয়ের মামলায় যেসব অভিযুক্ত বিজেপির সঙ্গে জুড়ে যাচ্ছেন তারা বহাল তবিয়তে রয়েছেন।
আর বিরোধী মুখ্যমন্ত্রীদের বেছে বেছে নিশানা করা হচ্ছে। এটা গণতন্ত্রের উপর নির্মম আঘাত। আমাদের দলের সভানেত্রী, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন, যাতে এটা সর্বভারতীয় ক্ষেত্রে তার প্রতিক্রিয়াটা পৌঁছতে পারে। এবং মুখ্যমন্ত্রী তার সাপোর্ট সুনীতা কেজরিওয়ালজি, যিনি অরবিন্দ কেজরিওয়ালজির স্ত্রী, তাকে জানিয়েছেন। কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে এদিন জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানান বিরোধীরা। 7 সদস্যের সেই প্রতিনিধি দলে তৃণমূলের তরফে ছিলেন ডেরেক ওব্রায়েন ও নাদিমুল হক, কংগ্রেসের পক্ষে ছিলেন কেসি वेणुगोपाल ও অভিষেক মানু সিংভে। 70 वर्ष में कभी भी चुनाव के बिल्कुल शुरू में चुनाव के आसपास एजेंसीज का दुरुपयोग ऐसे कभी नहीं हुआ। एनसीपी से लेकर टीएमसी से लेकर कांग्रेस से लेकर विपक्ष के हर पार्टी पे है जहां पर एजेंसीज का दुरुपयोग हुआ है, गिरफ्तारी हुई है, लेकिन एक भी उदाहरण नहीं है सत्तारूढ़ पार्टी का। শুধু আপ প্রধান কেজরিওয়াল নয়, কমিশনে বিরোধীদের নালিশে উঠে এসেছে অন্য নেতাদের নামও। সেই স্মারকলিপিতে উঠে এলো তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের উপর ইডি সিবিআইয়ের দমন পীড়নের নীতির কথা। পাশাপাশি উল্লেখ করা হলো তাপস রায়, যিনি সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছেন, তার বাড়িতে ইডি অভিযান চালালেও পরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমন একগুচ্ছ নেতার অভিযোগ, একগুচ্ছ নেতার বিষয়ে উল্লেখ করা হলো এই অভিযোগপত্রে। অন্যদিকে কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে এদিন রাজ্যের শাসক দল তৃণমূলকে খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে তরজার মধ্যেই রাজ্যে ফের সক্রিয় ইডি। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ক্যামেরায় শুভাশিসের সঙ্গে রাজীবের রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, আমরা যে দেখলাম যে যেমন এই রাজ্যে জোট এফেক্টিভ হলো না, কিন্তু এই অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিকে কেন্দ্র করে আবারও আমরা দেখছি যে ইন্ডিয়া জোটের শরিকরা তারা এক জায়গায় আসছেন, তারা সলিডারিটি দেখাচ্ছেন। এটা কি অরবিন্দ কেজরিওয়ালের স্বার্থে, নাকি বিভিন্ন রাজ্যেই, এ রাজ্যেও যেরকম ইডি সিবিআই সক্রিয় তার ভয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সবাইকে হাত ধরাধরি করতে হচ্ছে? না দেখো, ভয়ে এইগুলো তো হচ্ছে কুযুক্তি, বিজেপির যুক্তি। আমরা তো রাজনৈতিক লড়াইতে পারদর্শী এবং বরাবর রাজনৈতিক লড়াইয়ের কথাই বলেছি। আমি জানি না আজকে অভিষেক মানু সিংভির বক্তব্যের পর বাম প্রতিনিধি বা বাংলা কংগ্রেসের প্রতিনিধি অভিষেক কি বলবে, যাই হোক তারা নিশ্চয়ই বলবে কিছু একটা। আমি শুধু শুভময়দার কথাগুলো খুব মন দিয়ে শোনার চেষ্টা করছিলাম। আমি জানি না অশোক চৌহানকে কিভাবে মূল্যায়ন করেছেন শুভময়দা, বা বিভিন্ন যে ঝেঁটিয়ে কংগ্রেস থেকে লোক আজকে তাদের বিধায়ক, তাদের সাংসদরা, প্রাক্তন মুখ্যমন্ত্রীরা কংগ্রেস থেকে বিজেপিতে চলে গেল, হ্যাঁ, তাতে শুভময়দা চোখে পড়লো না, নাকি এখন কোনো বাধ্যবাধকতা থেকে শুভময়দা, নর্মালি শুভময়দা খুব যুক্তিযুক্ত কথা বলে বলেই জানাই। আর শুভময়দাকে একটা জিনিস মনে করিয়ে দিই, যে সিপিএমের কেরল থেকে সাংসদ এপি আব্দুল কুট্টি, তিনি অভিযোগ করেছেন প্রকাশ কারাত গোষ্ঠী সিপিএম বিজেপির থেকে 100 কোটি টাকা খেয়ে সেকুলার ভোট ভাগ করেছিলেন। সেই সিপিএমের সাংসদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা শুনিনি। আবার সেই ঘুষ দেওয়া নেওয়ার ব্যাপারে ইডি আর ইয়েকেও হতে দেখি। কিন্তু আমি এখানে রাজর্ষির যে এই ইলেকটোরাল বন্ড নিয়েও কথা বললো, সেটা কয়েকটা পয়েন্ট রিবাটাল করার দরকার। প্রথম কথা হচ্ছে 20,000 কোটি টাকার বন্ড আছে ঠিকই, বিক্রি হয়েছে 16,000 কোটি টাকা, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে 2018 সালে ল্যাপস হওয়া 10 কোটি টাকার ইলেকটোরাল বন্ড যেটা বিজেপি পেয়েছিল, সেটা তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং বিজেপির নেতারা কর্ণাটকা ভোটের আগে এসবিআইকে চাপ দিয়ে সেটা ভাঙিয়েছে, যেটা ল্যাপস হয়ে গেছিল। দ্বিতীয় কথা হচ্ছে এখনো অবধি 9,000 কোটি টাকার বেশি বিজেপি পেয়েছে। বলে দি তুমি 9,000 কোটি টাকার বেশি বিজেপি পেয়েছে। কিন্তু এক মিনিট শোনো না, কেন চাঁদা শোনো না, তুমি আটকাচ্ছ না। 10,000 কোটি টাকা পেয়েছে তো, তাহলে 9,000 কোটি টাকা বিজেপি একলা পেয়েছে, 9,000 কোটি টাকা পেয়েছে সেটা। এবার বলি যে এই ইলেকটোরাল বন্ড আইনে তোমরা একটা রিজিওনাল পার্টি, কোনো এমপি, কার কটা এমএলএ তার সাথে যুক্ত করে ইলেকটোরাল বন্ড আইনটা
প্রণয়িত হয়নি, বিজেপি প্রণয়ন করেছে। কোথাও লেখা নেই যে কার কটা সরকার, কটা রাজ্যে সরকার, কার কটা এমএলএ, কার কটা এমপি, তার ভিত্তিতে ইলেকটোরাল বন্ড পাবে। এটা বিজেপিও এই আইনটা প্রণয়ন করেনি, কিন্তু এখন নিজেরা যেহেতু তার আইনটা বিজেপি করলো, ইডি সিবিআই কে বিজেপি পাঠালো, তারপরে বিজেপি ইলেকটোরাল বন্ড পেল। কোন বিরোধী আরে দেশের আইনের ভিত্তিতে নিয়েছি, দেশের ভিত্তিতে আইনের ভিত্তিতে নিয়েছি। আমরা ইডি সিবিআই কে নিয়ন্ত্রণ করে আমাদের ইডি সিবিআই এর কোনো নিয়ন্ত্রণ নেই। এই তো সত্যিটা ধরা পড়ে গেছে, তাই বিচলিত, সত্যিটা ধরা পড়ে গেছে, তাই বিচলিত, রাজর্ষি বিচলিত। আবার বলছি যে ইডি সিবিআই কে নিয়ন্ত্রণ করে কেন্দ্র সরকার, বিজেপি। বিজেপির নেতারা বলে কার বাড়িতে আইটি যাবে, ইডিআই যাবে, সিবিআই যাবে, তার ভিত্তিতে তারা বন্ড পেয়েছে। বাকি যে কোনো দল কম পেয়ে থাকুক, বেশি পেয়ে থাকুক, কোনো দল বিজেপি ছাড়া তার ইখতিয়ার নেই। অভিষেক, যখন আমরা দেখি যে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হচ্ছেন, সেই সময় দাঁড়িয়ে তোমরা সলিডারিটি দেখাচ্ছ। প্রিয়াঙ্কা গান্ধী কালকে তড়িঘড়ি প্রথম তার তরফ থেকে রিয়াকশনটা আসে, কিন্তু যখন এ রাজ্যে এই ইডি সিবিআই এর অতি সক্রিয়তা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করার অভিযোগ এ রাজ্যের শাসক দল আনে, এ রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী তারা গ্রেফতার হন, তখন তোমাদের যে অবস্থান সেটা সম্পূর্ণ ভিন্ন থাকে। আচ্ছা, আমি মানে আমাকে জাস্ট একটু সময় দাও, আমি তোমার সবকটা প্রশ্নের উত্তর দেবো। তার আগে আমি তোমার আগের সেগমেন্টে করা প্রশ্নের এক্সটেনশন নিয়ে একটা কথা বলি। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মানুষ কি মহারাষ্ট্রের অর্থমন্ত্রী হওয়া ডিজার্ভ করেন? যদি না ডিজার্ভ করেন, তাহলে অজিত পাওয়ার কি করে মহারাষ্ট্রের অর্থমন্ত্রী হন? আমি জাস্ট একটা প্রশ্ন করলাম, ঠিক তোমার বক্তব্যের সঙ্গে সাযুজ্য রেখে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে রাজর্ষির একটু হিসাবটা মনে করিয়ে দিই। 15ই মার্চ পর্যন্ত এসবিআই যে অর্ধ সমাপ্ত রিপোর্ট জমা দিয়েছিল সেটা ছিল 10,000 কোটি টাকার, তার ভেতর 6,800 কোটি টাকা বিজেপি পেয়েছে। গতকাল ওরা পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছে 16,000 কোটি টাকার, সেটা এখনো পাবলিক ডোমেনে আসেনি যে কে কত পেয়েছে। সেখানে আলটিমেটলি যেটা অনেকটা সূত্রে আসছে, 9,000 থেকে 10,000 কোটি টাকার কাছাকাছি পেয়েছে বিজেপি একা। জাস্ট একটু জানিয়ে দিলাম। মানে এইসব গল্প গাছা ছাড়ো দাদা, গল্প গাছা ছাড়ো। যা প্রথম রিপোর্ট আছে সেটা দেখেই বলছি, যদি কথা নদীতে ফেলো। তোমাদের 50টা পার্লামেন্টারিয়ান 75 কোটি টাকা করে পার্লামেন্টারিয়ান পেয়েছো তোমরা, কতগুলো আছে গো? বাজে কথা বলছো খালি। বলটা পার্লামেন্টারিয়ান লিংক নয়। এইবার তৃণমূলের বক্তব্যটা বলে দিই। তৃণমূলের ক্ষেত্রে আনলাইক অন্যান্য জায়গার মতো ফ্যাক্ট যে তৃণমূলের ক্ষেত্রে কিন্তু কোর্ট মনিটর হচ্ছে। হ্যাভিং সেড দ্যাট আমি আবারও বলছি যে এই ব্যাপারে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। ইডি হোক, সিবিআই হোক, আইটি হোক, এরা যে এক্সটেনশন অফ বিজেপি বা ইভেন এক্সটেনশন অফ সুদীপ বন্দ্যোপাধ্যায়, এটা বারবার। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন সামন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তখন তোমাদের বক্তব্য তো অ্যাবসলিউটলি ডিফারেন্ট থাকে। আমি গ্রেফতারি বাদ দিলাম, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি বাদ দিলাম। যেমন খুশি সাজো প্রতিযোগিতা চলছে না এটা। মপি, আমি একটু বলছি। প্রথম কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কোর্ট মনিটর কোনো অভিযোগ নেই, তাই কোনো কোর্ট মনিটর কোনো তদন্ত হচ্ছে না। 1, 2 হচ্ছে কোর্ট মনিটর। কোন কোর্ট মনিটর? যেই কোর্ট মনিটর করে এইসব গালমন্দ করছে, এজলাসের বাইরে গিয়ে যা এখতিয়ার কোর্টের নেই, সে যেইটা লিখতে পারছে না তার খাতার, আইনের খাতায়, সেইটা দিয়ে সন্ধেবেলার মিডিয়াকে কন্টেন্ট দিচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর। তারপরে চাকরি থেকে রিটায়ারমেন্ট হওয়ার 6 মাস আগে সে বিজেপিতে জয়েন করছে। এই কোর্ট মনিটর, এই কোর্ট মনিটর এখন কংগ্রেস এই ফাঁদে পা দিয়েছে। সমূহ বিপদ। আমার প্রথম কথা হচ্ছে যে ইলেকটোরাল বন্ড নিয়ে কথা হচ্ছিল, অনেকগুলো কথা, এবং প্রত্যেকেই ডিফেন্ড করছিলেন নিজেদের মতো করে। আসলে সুপ্রিম কোর্ট গোটাটাকে বেআইনি বলেছে, এটা তো দার্থহীন ভাষায় বলতে হবে যে এই টাকা নেওয়াটা অপরাধ ছিল, এই আইনটা বেআইনি। আরে এখন বলছে যে আইন করে দিয়েছে। এই যে নির্বাচন কমিশনার যাকে করেছে সুপ্রিম কোর্ট, এই ক্ষেত্রেও তো নিজস্ব একটা মতামত দিয়েছে, যেহেতু নির্বাচন সামনে বলে কোনো কথা বলছে না, এই পদ্ধতিটাই ভুল ছিল। এটা তো সুপ্রিম কোর্ট বলেছে, আজকে তো আমি পেলাম খবরটা। আমার দ্বিতীয় কথা, কেরল নিয়ে আমার বন্ধু বললেন, তাকে বললে কিন্তু অসম্পূর্ণ তথ্য বললে হবে না, পুরোটা বলতে হবে। যে ব্যক্তি কথাটা বলেছে তার সেই ব্যক্তির পরবর্তী স্টেটমেন্ট কি ছিল উনিও জানেন, কথাটা খালি ফ্লোট করে দিলে হবে না। আর নির্দিষ্ট কথা আমরা তো বারবার বলেছি।
সেটা নিয়ে আলোচনা আমি করেছি। একটাও কথা বলিনি, আমি না, শুধু না, এটা সেটা ঠিক বলছি, আছে, আমি শুধু বলেছেন। এটা বলছি ইডি সিবিআই এর প্রশ্নে আমাদের পার্টি স্ট্যান্ড কখনো পরিবর্তন হয়েছে? আমরা বারবার বলেছি যে বিজেপি রাজ্যের সরকারগুলোকে যারা অপোজিশনে আছে তাদেরকে ধরে ধরে ওদের ওয়াশিং মেশিনে নিজেদের দিকে আনানোর চেষ্টা করছে, না আনতে পারলে অ্যারেস্ট করছে। আমার তো এখানেই প্রশ্ন নির্দিষ্ট করে কেরালা কি এর মধ্যে পড়ে? দুটো মাথাকে অ্যারেস্ট করা কেরালা হচ্ছে কি না এর মধ্যে কেন? পড়ে? এই আবার এতদিনের পিনারাই ঘটনা, বিজয়নের মধ্যে পড়ে? এতদিনের ঘটনা তো বলুন বললে হবে পিনারাই না। বিজয়নকেও বিজেপি কেন অ্যারেস্ট করছে না? বলুন পিনারাই বিজয়নের মেয়েকে কেন অ্যারেস্ট করছে না বিজেপি? বলুন অ্যারেস্ট করুক না। না না বলুন মানে তাহলে কে বারণ করেছে? একই সাথে আচ্ছা, বলুন আমরা কখনো পিসি ভাই বলিনি, চটি arrest যখন করুক। চটি বলছেন আমরা চটি আর বলছি চটি ভাই বলতে পিনারাই বিজয়নের কথাটা বলুন। না, প্রতিজ্ঞা, এক মিনিট, এক মিনিট। বিজয়নের মেয়েকে অ্যারেস্ট না, না, ঠিক আছে। আমি আসবো এই প্রসঙ্গে আলোচনায়। আমি অর্ণবের কাছে যাবো। একটা ছোট্ট বিরতি আপনাকে তার আগে নিতে হবে। ছোট্ট একটা বিরতির পর এই প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন আপনারা। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি অর্ণবের কাছে আসবো। অর্ণব কিছু বলতে চাইছিল। অর্ণব, আমার একটাই জিনিস বলবার আছে যে আজকে এত ইলেকট্রাল বন্ড নিয়ে আমরা কথা বলছি, সব ঠিক আছে। এই দেশের দুর্ভাগ্য কি জানেন? মোদী সরকারের আমলে যে সুপ্রিম কোর্টকে কান ধরে এসবিআইকে বলতে হচ্ছে ভাই ডেটাটা দাও। এসবিআই সাহেবকে বাঁচাবার জন্য বলছে 4 মাস লাগবে, যেটা 4 মাস বলেছিল 2 সপ্তাহের মধ্যে ইডি রিপোর্ট কি করে দিল? হেফাজতে 28শে মার্চ অবধি অরবিন্দ এবং কেজরিওয়াল এটাই থাকছেন। বলেছি। তিনি কি মুখ্যমন্ত্রী থাকার নৈতিক অধিকার তার আছে? একদম আছে। আপনি অভিযুক্ত বলছেন, প্রমাণিত মানে প্রমাণিত নয় আপনার অভিযোগ। আপনি কিছু একটা দাবি করতে, দেখুন আজকে ইডি সিবিআই কি দাবি করছে সেটাতে দেশের মানুষও হাসে, প্রত্যেকে জানে। যতক্ষণ আপনি ওই পারে ততক্ষণ আপনি চোর, যখন আপনি এই পারে তখন আপনি সাধু। এই প্রশ্ন তো উঠবে, এবং এই এটা প্রশ্ন তো উঠবে রাজর্ষি, বিশ্বাসযোগ্যতা রাজর্ষি, এই হারিয়ে প্রশ্ন তো ফেলেছে। উঠবে ইডি যে সিবিআই যখনই কারো বাড়িতে, সেটা এখানে তাপস রায় হন, সেটা অজিত পাওয়ার হন, কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এলো, কেউ স্ক্যানারে এলেন, তারপর যদি তিনি একবার শিবিরটা বদলে ফেলেন, তারপর তার কি হয় আমরা সবাই জানি। বিজেপির এমএলএ এবং বিজেপির দক্ষিণ নদিয়ার জেলা সভাপতি পার্থসারথী, তিনি তার বাড়িতেও, তিনি বিজেপি থাকাকালীন তার বাড়িতে ইডি সিবিআই গেছে। মুকুল রায় বিজেপিতে যখন ছিল তখনও তিনি সিবিআই এর ডাক পেয়েছেন। কতগুলো বিজেপির লোক মহারাষ্ট্র গুজরাটে অ্যারেস্ট হয়েছে তার তালিকাটা আগে প্রকাশ করুন, আমি বাদ দিচ্ছি। এবার কথা হচ্ছে নীতি নৈতিকতার প্রশ্নটা এক্ষুনি তুললে। দেখো এখানে আমরা 3-4-5টা রাজনৈতিক দল আছি, কমিউনিস্ট পার্টি, ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস। এদের ঘোষিত একটা আইডিওলজি আছে। কেউ বলতে পারবে না যে এদের কোনো আইডিওলজি নেই, এরা কোনো কনগ্লোমারেশন অফ মানে ফিউ পিপল হঠাৎ করে উঠে যাওয়া একটা পার্টি নয়। বিভিন্ন সংগ্রামের মধ্যে বিচারধারায় আমাদের লড়াই থাকতে পারে, সিপিএমের সাথে, কংগ্রেসের সাথে, বিজেপির সাথে একে অপরের, কিন্তু 3 জনে সংঘর্ষ করে উঠে আসা একটা আইডিওলজি আছে, একটা সেট অফ প্রিন্সিপালস আছে। বলতো তৃণমূল আর আপের কি প্রিন্সিপালস আছে? তারপর উনি স্বীকার করলেন যে 10 বছরে আমরা রাষ্ট্রীয় দল হয়ে দেখিয়েছি। আরে কেউই হতে পারে না রাষ্ট্রীয় কথা। দুটো রাজ্যে আমরা ক্ষমতা এসেছি, যেটা বিজেপির মুরদে কুলায়নি। আরে কি আসছে? অদ্ভুত বোকা। এক সেকেন্ড, শুভময়দা, কিন্তু লোকসভা নির্বাচনের আগে এই মুভ, প্রথমত হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক যে ধরনটা, সেটা অনেকেই দেখেন যে তাকে মাফলার ম্যান হিসেবে তিনি পরিচিত, এবং যখনই কোনোভাবে তিনি নিজেকে ভিকটিম হিসেবে এস্টাবলিশ করতে পেরেছেন, পরবর্তীকালে রাজনৈতিক ডিভিডেন্ড কিন্তু অরবিন্দ কেজরিওয়াল পেয়েছেন, অন্তত এ যাবৎকালে সেটা দেখা গেছে। প্রথমত এই একটা অ্যাসপেক্ট থেকে। দ্বিতীয়ত হচ্ছে এই যে ভোট নিয়ে জোট সলিড না হলেও আরও একবার কি এই জোট সঙ্গীদের এক কাট্টা করে দিল না এই গ্রেফতার? অর্থাৎ এটা কোথাও বুমেরাং হয়ে যাবে না তো? একেবারেই, যেটা বুমেরাং হয়ে যেতে পারে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিও তার দিকে নজর রাখছে। কিন্তু রাজর্ষি যে আমায় একটু আগে ভাব সম্প্রসারণে 15-3 দিল, এবং তারপর যে খুব পুয়ার নাম্বার। রাজর্ষি লাস্টে কি বললো আপনি লক্ষ্য করুন, যে সিপিআইএম এবং কংগ্রেসের বিরুদ্ধে মতাদর্শগত লড়াই। তার মানে যদি বিজেপির আসন কম হয় তাহলে নিশ্চয়ই তো বিজেপি চাইবে সিপিএম কংগ্রেস যেন কম পাক, আম আদমি পার্টি এবং তৃণমূল যেন বেশি পায়। রাজর্ষি আমার কথাটি বললো। আমার মনে হয় এই নিয়ে বিজেপি না, তাহলে কি তৃণমূল আর আপ বিজেপির সমর্থন আসবে?
এটা অদ্ভুত যুক্তি হয়ে যাচ্ছে না? বরঞ্চ আপনি বলতে পারেন একটা কথা, গোটা ভারতবর্ষের লাইনে আমরা একটা দাবি, তৃণমূলের সঙ্গে এক কথায় এক কাট্টা বলছি। আজকে সত্যি বাংলা আবার কেন্দ্রীয় বঞ্চনার শিকার থাকলো। কেন মাফলারে হাত পড়লো, দেরাজ থেকে বার করে ছেঁড়া চটিতে কেন হাত পড়লো? কেন্দ্রীয় বঞ্চনার শিকার আজ বাংলা অবশ্যই আছে। জোকস অ্যাপার্ট, আমরা পরিষ্কার বলছি, এইটা তোমাদের আসলে এইটা তোমাদের নেতাদের মধ্যে, কর্মীদের মধ্যে ভীষণ ভাবে আছে, এবং সেটা রেজাল্টে প্রমাণ পাবে। সংক্ষেপে কৃষাণু আমাকে শেষ করতে বিষয়টা হচ্ছে, দেখুন আমরা অভ্যস্ত সব দলের বিরুদ্ধে লড়েও আমরা 21-এ কিন্তু এককভাবে লড়ে দেখিয়ে দিয়েছি যে বিজেপিকে কিভাবে ব্রাত্য রাখতে হয়। কিন্তু এখানে শুভময় দা বা অভিষেক আছে, তারা কি অস্বীকার করবে যে প্রণব মুখার্জি তার বইতে লিখে গেছে 2008 সালে প্রকাশ কারাত তাকে স্বয়ং বলেছিলেন যে ইন্ডো ইউএস নিউক্লিয়ার ডিলে আমি বিজেপিকে সমর্থন জানাবো, তার প্রয়োজন হলে আমি সরে আসব, কিন্তু আমি বিজেপিকে সমর্থন জানাতে। এটা প্রণব মুখার্জির বইতে লেখা আছে। আজকে কি তারা বলবে যে বিজেপির সাথে সিপিএম এর একটা বড় অংশের সখ্যতা নিয়ে এবং তারপরে মূল্যায়ন হবে? আমরা কিন্তু নরেন্দ্র মোদীর, অমিত শাহ বিজেপির বিরুদ্ধে দাঁতে দাঁত টিপে বারবার লড়েছি। আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। অরবিন্দ কেজরিওয়াল তিনি দোষী না নির্দোষ এটা প্রমাণের দায় তাঁরই। এই মুহূর্তে 28শে মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মুখ্যমন্ত্রী হিসেবে কার্যভার পরিচালনা তিনি গ্রেফতার হওয়া অবস্থায় করে যাবেন কিনা, সেই সিদ্ধান্তেই তিনি এবং দল অনড় থাকবে কিনা, সেটা এখন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপাতত আপনারা এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।